এক বছরেও টনক নড়েনি মেট্রো রেল কর্তৃপক্ষের। ফার্মগেট স্টেশনের কাছে পিলারের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু, ট্রেন চলাচল বন্ধ। জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে। আরপিওর এমন সংশোধনে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিল বিএনপি। নির্বাচন সামনে রেখে মোবাইলের সিম নিয়ন্ত্রণের সিদ্ধান্ত সরকারের। ভোটের পরিবেশ ঠিক রাখতে রাজনৈতিক দলের ঐক্য জোর স্বরাষ্ট্র উপদেষ্টার। সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুমের 2 মামলার শুনানি পেছালো। নতুন তারিখ 23 নভেম্বর। বাড়ল শেখ হাসিনা সহ 11 জনের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়। একীভূত হতে যাওয়া 5 ব্যাংকের সব শেয়ার বাজেয়াপ্তর প্রক্রিয়া চলছে। বিপাকে ক্ষুদ্র বিনিয়োগকারীরা, অস্থিরতা তৈরির শঙ্কা। এবং আসিয়ান সম্মেলনে বাণিজ্য যুদ্ধ, সীমান্ত সংঘাত সহ নানা বিষয়ে আলোচনা। ট্রাম্পের মধ্যস্থতায় থাইল্যান্ড কম্বোডিয়া শান্তি চুক্তি সই। স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম, সাথে আছে আমি সুবাইয়া আফরিন শ্রাবন্তী। এবার জানাবো খবরের বিস্তারিত। রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের স্টেশনের কাছে একটি পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরপরই মেট্রো রেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা, আর এর প্রভাব পড়ছে রাজধানীর যানবাহন চলাচলেও। এর আগে গত বছরের 18 সেপ্টেম্বর খামারবাড়ি এলাকায় মেট্রো রেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে। এতে 11 ঘন্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় ওই সময় বিশেষজ্ঞরা পিলারের নকশার ত্রুটির কথা জানিয়েছিলেন। এছাড়া বিয়ারিং প্যাড পিলারে আটকে রাখার ব্যবস্থা করার তাগিদও দিয়েছিলেন বিশেষজ্ঞরা, কিন্তু তারপরেও নেওয়া হয়নি কোনো কার্যকর পদক্ষেপ। আর এর মধ্যেই ঘটল পথচারীর মৃত্যুর ঘটনা। ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, কিভাবে ঘটলো এই মর্মান্তিক ঘটনা? এ নিয়ে মেট্রো রেল কর্তৃপক্ষ কি কিছু বলেছে? ঘটনার শিকার ব্যক্তির পরিচয় জানা কি গিয়েছে? বিস্তারিত আমাদের জানাবেন। এখন আমি আছি হচ্ছে ফার্মগেটের যে স্থানে হচ্ছে দুর্ঘটনাটা ঘটে সেই স্থানে আমি দাঁড়িয়ে আছি। এর পেছনে কিন্তু হচ্ছে দুপুর 12:30টার দিকে একজন পথচারীর উপরে মেট্রো রেলের যেই আপনার বেয়ারিং প্যাড রয়েছে, সেই বেয়ারিং প্যাড হচ্ছে খুলে তার মাথার উপর পড়ে। ঘটনাস্থলে তিনি নিহত হন। একটু যদি দেখানোর চেষ্টা করি, এই জায়গাটাতেই কিন্তু হচ্ছে তিনি দুর্ঘটনার শিকার হয়ে হচ্ছে নিহত হন। এবং এই নিহতর ঘটনায় কিন্তু মেট্রো রেল চলাচল সাময়িকভাবে বন্ধ করেছে কর্তৃপক্ষ। তাদের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করেছি। তারা আমাদের যেটা জানিয়েছেন যে এই দুর্ঘটনার কারণে অনির্দিষ্টকালের জন্য মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে। তবে কখন নাগাদ মেট্রো রেল চলাচল চালু হবে সেই বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত করে আসলে আমাদের তারা কিছু বলতে পারেননি। তবে এই যে দুর্ঘটনা কেন ঘটলো এবং এর সাথে কেউ জড়িত কিনা সেই বিষয়টা আসলে তারা খতিয়ে দেখছেন, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। আরেকটা তথ্য একটু জানাতে চাই যে গত 17 সেপ্টেম্বর এই ফার্মগেট এলাকায় কিন্তু হচ্ছে একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে এবং এই ঘটনায় কিন্তু 11 ঘন্টা মেট্রো রেল চলাচল বন্ধ থাকে। তবে সে সময় কিন্তু কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি এবং দুর্ঘটনা না ঘটলেও সেই সময়ে প্রায় 11 ঘন্টার মতো মেট্রো রেল চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এবং বন্ধ রাখার পর যারা বিশেষজ্ঞ ছিলেন এবং সংশ্লিষ্ট যারা ছিলেন তাদের ভিতরে এক ধরনের উদ্বেগ তৈরি হয়। সাধারণ মানুষ যারা যাত্রী ছিলেন তাদের ভিতরে সেই সময় উদ্বেগ তৈরি হয় যে কেন এই যে প্যাড খুলে পড়ে গেল এবং এটা যদি এভাবে পড়তে থাকে তারপরে কিন্তু দুর্ঘটনার শিকার হবে। তবে তার কয়েক মাস না পেরোতেই কিন্তু এ মাসে আজকের দিনে কিন্তু সেই একই ঘটনা সেই ফার্মগেট এলাকায় ঘটেছে। বেয়ারিং প্যাড খুলে মাথার উপর এক পথচারীর মাথার উপর পড়ে সে ঘটনাস্থলে আসলে নিহত হন এবং এখানে রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এখানে পুলিশ সদস্যরা আসেন, এসে কিন্তু তার লাশ হাসপাতালে পাঠিয়েছেন এবং এখানে অনেক উৎসুক জনতার ভিড় রয়েছে পুরো এই দুর্ঘটনাকে কেন্দ্র করে। তবে সাধারণ যারা যাত্রী রয়েছেন এবং পথচারী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন যে এখানে দুর্ঘটনাটা মূলত পথচারী এখান দিয়ে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন। তিনি পুরো এই যেই রাস্তাটি রয়েছে, মানে পথচারীদের হাঁটা চলাচলের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা ধরেই তিনি যাচ্ছিলেন সাধারণ মানুষের পথচারীদের মতো। কিন্তু হঠাৎ করে যেই বিয়ারিং প্যাডটি খুলে তার মাথার উপর
পরে আচমকা এই ঘটনায় কিন্তু তিনি আহত হন, তার পাশে একজন ছিলেন, তারও হাত কেটে যায়। এমনটা কিন্তু আমরা এখানে আসার পর দেখতে পেয়েছি। একটা বিষয় একটু জানিয়ে রাখি যে এই যে বেয়ারিং প্যাডটি রয়েছে এটির ওজন কিন্তু 140 থেকে 150 কেজি, অর্থাৎ কারো উপরে যদি এটি পরে নির্ঘাত সে দুর্ঘটনার শিকার হবেন এবং নিহত হবেন, এমনটা কিন্তু এখানে আজকে ঘটেছিল। এবং এই বেয়ারিং প্যাডের কাজটি আপনাকে একটু জানাতে চাই যে মেট্রো রেলের যেই মেট্রো রেল চলাচল করে, ট্রেন চলাচলের জন্য পিলারের সাথে যে রাবারের পিলারের সাথে যেই উপরে যে ট্রেনের পাথেরগুলো সংযোগ স্থল রয়েছে সেটা আসলে ব্যালেন্স করার জন্য এই বিয়ারিং প্যাডগুলো আসলে বসানো হয়। এইগুলো যদি না বসানো হয় তাহলে কিন্তু মেট্রো রেল দুর্ঘটনার ভিতরে পড়তে পারে, এমনটা আশঙ্কা থেকে কিন্তু মেট্রো রেলের যাতায়াত সহজ এবং এটা দুর্ঘটনা থেকে বাঁচাতে কিন্তু এই বিয়ারিং প্যাডগুলো আসলে মেট্রো রেলের প্রত্যেকটা পিলারের সাথে সাথে আসলে অ্যাডজাস্ট করা হয়েছে। কিন্তু অ্যাডজাস্ট করার পরও এটা কেন পরে তারপর দুর্ঘটনা ঘটেছিল সেই বিষয়টি নিয়ে কিন্তু নানা মহলে প্রশ্ন তৈরি হয়েছে। এখানকার যারা পথচারী রয়েছেন এবং স্থানীয় যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন যে এরকম দুর্ঘটনা আসলে কোনোভাবেই কাম্য নয়। কিভাবে এই যে এটা প্যাডটি পরে আসলে হতাহতের ঘটনা ঘটলো এটা তারা মেনে নিতে পারছেন না। তারা এটা কেন ঘটলো এবং এর আগে একই ঘটনা ঘটেছিল সেই সময় হতাহতের ঘটনা ঘটেনি, তাহলে এবার যেহেতু হতাহতের ঘটনা ঘটেছিল তাদের একটাই প্রশ্ন যে এর আগে এই যে প্যাড খুলে পড়ার ঘটনা ছিল থাকার পরও এবার যে এই ঘটনা ঘটলো তাহলে কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি ভূমিকা রেখেছিল, এরকম নানা প্রশ্ন কিন্তু এখানে সাধারণ মানুষ এবং যাত্রী যারা রয়েছেন তাদের মুখে মুখে। আরেকটা বিষয় একটু জানাতে চাই যে এই যে মেট্রো রেলের এই যে দুর্ঘটনাটা আজকে ফার্মগেট এলাকায় ঘটেছিল, এটা ঠিক কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে যে মেট্রো রেল স্টেশনটি রয়েছে স্টেশনের ঠিক 2-3 মিটার আগে, মানে ফার্মগেট স্টেশনে ঢোকার ঠিক 2-3 মিটার আগে যেই পথচারীদের যে সড়ক রয়েছে সেই সড়কটিতেই কিন্তু মূলত হচ্ছে এই দুর্ঘটনা ঘটে এবং এখানে ওই যে বিয়ারিং প্যাড খুলে আসলে একজন নিহত হন। এবং এই ঘটনায় কিন্তু তাৎক্ষণিক মেট্রো রেল কর্তৃপক্ষ মেট্রো রেল চলাচল বন্ধ রেখেছেন এবং অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছেন। কখন নাগাদ আসলে এই মেট্রো রেল চলাচল শুরু হবে সেই বিষয়ে এখন পর্যন্ত আসলে জানা যায়নি। তবে মেট্রো রেলের যেসব স্টেশনগুলো রয়েছে ঢাকার, সেই সব স্টেশনগুলোতে যেসব যাত্রী ঢুকেছিলেন সবাইকে কিন্তু হচ্ছে এখান থেকে বের করে দিতে। আপনাদের একটু যদি দেখানোর চেষ্টা করি যে মেট্রো রেলের যেই স্থান থেকে আসলে বেয়ারিং প্যাডটি খুলে পড়েছিল সেই জায়গাটা আসলে একটু দেখানোর চেষ্টা করি। ঠিক এই জায়গাটি থেকে আসলে বেয়ারিং প্যাডটি খুলে হঠাৎ করে এই পথচারীর মাথায় এসে পড়ে এবং পড়ার পর কিন্তু আসলে তিনি ঘটনাস্থলে আসলে মারা যান। তবে আমরা যেমনটা জানতে পেরেছিলাম এই যাত্রী আসলে তিনি মেট্রো রেল দিয়ে আসলে যাতায়াত করার চেষ্টা, মেট্রো রেল স্টেশনের ভিতরে যাবেন এমন উদ্দেশ্য নিয়ে কিন্তু আসলে এখান দিয়ে তিনি আসলে আসতেছিলেন। মেট্রো রেলের ঠিক সামনের যে স্টেশনে আপনি কি দেখেছেন এখানে এসে? একটু এখানে পথচারী আছে, একজন পথচারীর সঙ্গে আমরা একটু কথা বলবো, এরকম দুর্ঘটনা আসলে কেন ঘটলো এবং আপনারা কি দেখেছেন যদি একটু বলেন। আমি তো দেখি না, আইসা শুনতেছি যে ওই মেট্রো রেলের নিচে একটি লাভার আছে স্প্রিং জাতীয়, ওইটা ছুটে উনি রাস্তা দিয়ে হাঁটার সময় ওইটা ওই সিটে এসে পরে ওনার মৃত্যুবরণ করেছে। আপনার কাছে আরেকজন পথচারীর কাছে একটু যেতে চাই যে এরকম দুর্ঘটনা আসলে কাম্য কিনা এবং এই দুর্ঘটনা নিয়ে আপনাদের প্রতিক্রিয়া কি এবং কি ঘটেছিল ঠিক এই মেট্রো রেল স্টেশনের সামনের অংশে একটু জানান। আমি ছিলাম বাসায়, আমি অনলাইনে ঘাটাঘাটি করতেছিলাম, হুট করে মেট্রো রেল দেখি ফার্মগেট মানে আমার বাসায় পাশে হুট করে একটা দুর্ঘটনা। তো আমি তাৎক্ষণিক দৌড়িয়ে আমি চলে আসছি। আমি তো জানতে পারলাম মেট্রো রেলের যে এই সাসপেনশনটা মানে নিচের যে সাসপেনশনটা সেইটা গত 5 মাস থেকে 1 বছর আগে একটা 433 মেবি এটা পড়েছিল। তো তারপরেও তা সতর্ক হয় নাই। ঠিক সেম জায়গা থেকে আগের বা আল্লাহ তাআলার বিভিন্ন হেদায়েতের কারণে কারো পথচারী বা কারো কোনো গাড়ি ঘোড়া বা কোনো মানুষের উপরে পড়ে নাই। কি ঘটেছিল? আজকে ঘটেছিল পথচারী যাচ্ছিল, হুট করে সেই সাসপেনশনটা তার মাথায় পড়ে একদম এখানে পরে, এখানে একটা দোকানদার ছিল তার গ্লাস ভেঙে সে আহত হয় আর সে যে মাথায় পড়েছিল সে গুলি টুলি বেরিয়ে সে সাথে সাথে নিহত হয়ে যায়। তো আমাদের কাছে একটা দাবি থাকবে, তার পরিবার কিন্তু একদম নিঃস্ব হয়ে গেছি। এখন কর্তৃপক্ষের কাছে এর আগে কিন্তু তার সতর্ক কোনো হয় নাই। আমাদের কাছে একটা দাবি, তা কেন সতর্ক হলো না এটা তাদের জানা, আল্লাহ তাআলা জান্নাতের পাশে নসিব করুন, আমিন, আমরা দোয়া করি। আচ্ছা, এখানে যারা পথচারী রয়েছেন তারা কিন্তু বলছেন যে এর আগেও কিন্তু এই যে সাসপেনশন রয়েছে অথবা যে বেয়ারিং প্যাড রয়েছে এগুলো নিয়ে আসলে অনেক সমস্যা তৈরি হয়েছিল, খুলেও পড়েছিল, এরকম নানা অভিযোগ ছিল। কিন্তু তারপরও এসব এই বেয়ারিং প্যাড এবং হচ্ছে মেট্রো রেলের যে সাসপেনশন গুলো রয়েছে এগুলো নিয়ে আসলে কর্তৃপক্ষ সচেতন নয় এবং সচেতনতার অভাবে কিন্তু
এরকম দুর্ঘটনা আসলে ঘটেছিল এমনটা কিন্তু এখানে স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু আমাদের কাছে দাবি করেছেন। এবং একটু দেখানোর চেষ্টা করি যে ঘটনাস্থল থেকে ঠিক 2-3 মিটার দূরে, অর্থাৎ এই যে মেট্রো রেলের ফার্মগেটের মেট্রো রেলের যে স্টেশনটি রয়েছে, স্টেশনটি আপনাদের যদি একটু দেখাই, এই হচ্ছে স্টেশনের ঠিক 3-4 মিটার সামনেই কিন্তু আসলে দুর্ঘটনা ঘটে। তখন কিন্তু মেট্রো রেল চলাচল করতেছিল এবং মেট্রো রেলে যেসব যাত্রীরা ছিলেন তারা কিন্তু তখন এই গেট দিয়ে হচ্ছে মেট্রো রেলে আসলে প্রবেশ করতেছিলেন। তো এই গেট দিয়ে যারা প্রবেশ করেছিলেন সবার বিষয়ে আসলে শঙ্কা নিয়ে প্রবেশ করতেছিলেন, কারণ যখন মেট্রো রেল স্টেশনের ভিতরে যাত্রীরা উঠতেছিলেন তার ঠিক 3 মিটার আগে হচ্ছে এই পথে, অর্থাৎ যেই পথচারীদের চলাচলের যে পথ, সেই পথে আসলে দুর্ঘটনা ঘটে। এবং আরেকটা বিষয় একটু জানাতে চাই, মেট্রো রেলের সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং জানার চেষ্টা করেছি যে কেন এই ধরনের দুর্ঘটনা, এর আগেও আপনারা কেন সতর্ক হননি। মেট্রো রেল থেকে এখন পর্যন্ত সুনির্দিষ্ট এই বিষয়ে কোনো বক্তব্য আমরা পাই নাই। তবে মেট্রো রেল সংশ্লিষ্ট সূত্র আমাদের যেটা জানিয়েছেন যে অনির্দিষ্টকালের জন্য মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে এবং এই ঘটনা কেন ঘটেছিল সেই বিষয়টা আসলে তদন্ত সাপেক্ষে তারা বলতে পারবেন, এমনটা কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। তবে মেট্রো রেল কর্তৃপক্ষ থেকে এখন পর্যন্ত এই দুর্ঘটনা এবং এই বেয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনা নিয়ে কোনো বক্তব্য আমরা পাইনি। তাদের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করেছি, তারা আসলে পরবর্তী টাইমে তদন্ত সাপেক্ষে এই বিষয়ে বক্তব্য দিবেন। এই ছিল আমার কাছে ফার্মগেট মেট্রো রেল স্টেশনের সামনে থেকে সব শেষ। রাকিব, আপনাকে ধন্যবাদ। ভোরের আলো ফুটতেই পাবনার সড়কে ঝরল 3 প্রাণ। ঢাকা পাবনা মহাসড়কের বাঙ্গাবাড়িয়াতে মাল বোঝাই ট্রাক চাপায় ভ্যান গাড়িতে থাকা 2 স্কুল শিক্ষার্থী সহ নিহত হন চালক। গুরুতর আহত হয়েছেন 2 জন। রবিবার সকালে অন্যদিনের মতো ভ্যান গাড়িতে করে জামালপুরের পাবনা কলেজিয়েট স্কুলে যাচ্ছিল কয়েকজন শিক্ষার্থী। তাদের বহনকারী ভ্যানটি বাঙ্গাবাড়িয়ায় পৌঁছালে পাবনাগামী একটি মালবাহী ট্রাক একে চাপা দেয়। প্রাণ হারায় 4র্থ শ্রেণীর ছাত্রী তাসমিয়া আক্তার, 5ম শ্রেণীর ছাত্র আবু তুহা ও ভ্যান চালক আকরাম হোসেন। গুরুতর আহত অবস্থায় 2 জনকে নেওয়া হয় হাসপাতালে। সুতা ছিঁড়ে গিয়ে বাসটা নিচে পড়ে যায়, আর ওই নিচে স্কুল ছাত্রী ছিল পাশে, ওইখানে স্কুল ছাত্রীর নিচে পড়ে বাস। ঘটনাস্থলেই 2 জন ক্যাডেটের ছাত্র, একজন ছাত্র একজন ছাত্রী নিহত হয়, সাথে ভ্যান চালক নিহত হয়, আর 2 জন গুরুতর আহত হয়। আমাদের এলাকায় এই জায়গায় অনেক দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনা থেকে রেহাই পাওয়ার বিহিত ব্যবস্থা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। স্থানীয়রা হাইওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ট্রাকটি জব্দ করলেও পালিয়ে যায় চালক। অটোকে সাইড দিতে যায় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানকে চাপা দিলে একজন ছাত্রী একজন ছাত্র মারা গিয়েছে এবং ভ্যান চালক মারা গেছে। ময়না তদন্ত না করার অনীহা থাকায় আমরা লাশগুলো তার পরিবারের নিকট হস্তান্তর করি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। এবছর পাবনা ঢাকা মহাসড়কের বাঙ্গাবাড়িয়া অংশে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 22 জনের। ডিভিসি নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জের বিসিক শিল্প এলাকায় MS ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানায় গ্যাস লাইনে বিস্ফোরণে 6 শ্রমিক দগ্ধ হয়েছেন। সকাল 8:30টার দিকে কারখানার নিচতলার বয়লার রুমে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় ওই শ্রমিকরা বয়লার রুমে কাজ করছিলেন। হঠাৎ গ্যাস লাইনে বিকট শব্দে বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে, এতে তাদের শরীর ঝলসে যায়। দগ্ধদের উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান সহকর্মীরা। সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। জোটবদ্ধ হলেও ভোট করতে হবে দলীয় প্রতীকেই। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের এমন সংশোধনীতে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে বিএনপি। দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের সাথে দেখা করে এ চিঠি দেয়। এ বিষয়ে উপদেষ্টা পর্যায়েও চিঠি দেওয়া হবে বলে জানায় বিএনপি। জোটবদ্ধ হয়ে নির্বাচন করার সময় দলগুলোর প্রতীক পছন্দের অধিকার থাকা উচিত বলেও মনে করে দলটি। রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হলে নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নির্বাচনের সময় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে। নির্বাচনকে সামনে রেখে মোবাইল ফোনের সিমের যত্রতত্র ব্যবহার সরকার নিয়ন্ত্রণ করবে বলেও জানান উপদেষ্টা। বলেন, একজনের জন্য 2টি সিম ব্যবহারের অনুমতি দেবে সরকার।
বা যেই যাক না কেন হয়তো নিচেরা যায়। লেভেল প্লেইং ফিল্ড আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে, সব সময় থাকবে। রাজনীতি দুর্গগুলি আমার এখানে আমার এখানে কোনো আপত্তি আসে নাই। এখন এখানে আপনারাও কোনো দিন বলতে পারেন নাই যে আমরা যে এই পক্ষপাতিত্ব ভাবে করছি, কি বলে কারো পোস্টিং করছি। আপনাদের থেকে অনেক সময় অনেক রিকোয়েস্ট আসছে, বাট আমরা তারপরেও ভেরিফাই করে দেখছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ১১ জনের বিরুদ্ধে গুমের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে রাষ্ট্রপক্ষকে ১১ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে ১৩ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুমের ২ মামলার পরবর্তী শুনানি ২০ নভেম্বর থেকে পিছিয়ে ২৩ নভেম্বর দিন ঠিক করেছে আদালত। রাষ্ট্রপক্ষের সময় করা আবেদন মঞ্জুর করে আন্তর্জাতিক আজ এসব আদেশ দেন। পাশাপাশি রামপুরায় ২৮ জনকে হত্যার অভিযোগে ২ সামরিক কর্মকর্তা সহ ৪ জনের বিরুদ্ধে করা মামলার পরবর্তী শুনানির দিনও পেছানো হয় ৫ নভেম্বর, পরবর্তীতে ২৪ নভেম্বর দিন ধার্য করে ট্রাইব্যুনাল। একই সঙ্গে রাজধানীর চাংখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ২০তম সাক্ষ্য গ্রহণ করে ট্রাইব্যুনাল ১। গুমের অভিযোগে একটা বিবিধ মামলা ট্রাইব্যুনালে অনেকদিন ধরে চলছে। সেই মামলার আজকে নির্ধারিত তারিখ ছিল। ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে ওই মামলায় সময় প্রার্থনা করা হয়েছে। ট্রাইব্যুনাল ২ মাস সময় মঞ্জুর করেছেন। আমরা জানিয়েছি যে এই মামলা ইতিমধ্যে ২টি ফরমাল চার্জ ট্রাইব্যুনালে দাখিল হয়েছে এবং আরেকটি অংশ ইনভেস্টিগেশন চলছে। আমরা খুব শীঘ্রই ওই মামলা ইনভেস্টিগেশন রিপোর্ট হাতে পেয়ে যাব। প্রতারণা ও চুরির অভিযোগের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান সহ ৩ জন। দুপুরে ঢাকার মহানগর হাকিম রৌনক জাহান তাকির আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। শুনানি নিয়ে আদালত তা মঞ্জুর করে। জামিন পাওয়া অপর ২ জন হলেন গ্রামীণফোনের ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক এবং চিফ হিউম্যান রিসোর্স অফিসার সাইদা তাহিয়া হোসেন। রাকিবুল আজম নামের এক সাবেক কর্মী গত ২৬ সেপ্টেম্বর এই মামলা করেন। আদালত সেদিন মামলাটি গ্রহণ করে আসামিদের ২৬ অক্টোবর আদালতে হাজির হতে সমন জারি করে। হতাশা কাটেনি একীভূত হতে যাওয়া ৫ ব্যাংকের ক্ষুদ্র বিনিয়োগকারীদের। ব্যাংকগুলোর সব শেয়ার বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে। তবে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চিঠির পর সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা ভাবছে কেন্দ্রীয় ব্যাংক। সাধারণ বিনিয়োগকারীদের দাবির সাথে একমত অর্থনৈতিক বিশ্লেষকরাও। একীভূত নতুন ব্যাংকে অল্প হলেও শেয়ার বিতরণের পক্ষে মত বিশ্লেষকদের। শিগগিরই একীভূত হচ্ছে শরিয়াহ ভিত্তিক ৫টি দুর্বল ব্যাংক। বাজেয়াপ্ত হবে এসব ব্যাংকের মালিকদের সব শেয়ার। আমানতকারীদের স্বার্থ রক্ষায় গঠিত নতুন ব্যাংকে মূলধন যোগান দেবে সরকার। ব্যাংকগুলোতে সীমাহীন লুটপাট চালানো, পরিচালকদের শেয়ার বাজেয়াপ্ত করার উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হচ্ছে। তবে এসব ব্যাংকে পুঁজিবাজারের মাধ্যমে ক্ষুদ্র বিনিয়োগকারীদের শেয়ার জব্দ না করার জোর দাবি সংশ্লিষ্টদের। স্পন্সর ডাইরেক্টরদের সীমাহীন দুর্নীতি, অর্থকে বিদেশে পাচার করা, এভাবে করে একটা ব্যাংকের যখন দেউলিয়া করে ফেলেন, সেটার দায়ভার আমি শেয়ার মার্কেটের বিনিয়োগকারী হিসেবে আমাকে নিতে হবে। আমি ওটা কিছুই পাবো না। এটা তো এক ধরনের অবশ্যই দ্বিচারিতা। কারণ আপনারা যখন মার্জার করছেন, মার্জারের জন্য তো অনেকগুলো আইন আপনাকে এখানে নতুন করে ইমপ্লিমেন্টেশন করতে হচ্ছে। তাহলে শেয়ার মার্কেটে যারা বিনিয়োগ করেছেন এই ৫টা ব্যাংকে, তারা কেন তাদের এই আপনার এই পুঁজির নিরাপত্তা তারা পাবে না? অর্থনীতি বিশ্লেষকরাও বলছেন, সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার বাজেয়াপ্ত করার সিদ্ধান্তে দেখা দিতে পারে অস্থিরতা। যার হয়তো ১০০টা শেয়ার ছিল, সে হয়তো এখন একটা শেয়ারে পরিণত হবে। কিন্তু এই প্রক্রিয়াটা আমি মনে করি যে তাও এটাকে ধরে রাখা উচিত। কেউ যেন আইনানুগভাবে ক্ষতিগ্রস্ত না হন, হ্যাঁ, অধিগ্রহণ করে কারো সম্পত্তি নিয়ে যায় না। বড় ধরনের কোনো ক্ষতিপূরণ দেওয়ার আসলে সুযোগ বা সামর্থ্য সরকারের নাই। ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি পাঠিয়েছে বিএসইসি। এমন প্রেক্ষাপটে সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা ভাবছে বাংলাদেশ ব্যাংক। সব রেগুলেটররাই সরকার বা রাষ্ট্রের অবিচ্ছেদ্য অঙ্গ। অতএব একটি অঙ্গের কোনো সিদ্ধান্তের কারণে
অন্য প্রতিষ্ঠান বা রেগুলেটর যাতে বিব্রতকর অবস্থায় না পড়ে বাংলাদেশ ব্যাংক অবশ্যই বিষয়টা দেখবে। এরকম একটা চিঠি এসেছে, মানে সুচিন্তিত সিদ্ধান্তই দেওয়া হবে যাতে শেয়ার মার্কেটেও খুব বেশি নেতিবাচক প্রভাব না পড়ে। ব্যাংক একীভূত প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্ব পাচ্ছেন আমানতকারীরা। তাদের জমানো অর্থ ফেরত দিতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্টরা। রিদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ৭৭, কুষ্টিয়া ৩-এ। কুষ্টিয়া ৩, সংসদীয় আসন ৭৭। আজ আমরা সারাদিন ছিলাম কুষ্টিয়া ৩ এবং সারাদিন এরপর থাকবো কুষ্টিয়া ৪-এ। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপির কেন্দ্রীয় জেলার কেন্দ্রীয় স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাবউদ্দিন। আমরা তার সঙ্গে কথা বলবো। স্বাগতম আমাদের ডিবিসি সিএসএম ইলেকশন এক্সপ্রেসে। আপনি একটু জানতে চাই, আপনি বিগত দিনে রাজনীতি করেছেন বিএনপির এবং সাবেক এমপি। আপনি এই আসনে বেশ কয়েকবার হামলার শিকার হয়েছেন এবং গুলিবিদ্ধ হয়েছেন। দলের এত ত্যাগ স্বীকার করার পর আপনার কাছে দল আপনি কতটুকু মনোনয়ন প্রত্যাশী? আমি আশা করি শুধু আমার দিকে না তাকিয়ে কুষ্টিয়ার গণমানুষ, ছেলে মেয়েরা তারা চায় যে আমি যেন আর একবার নমিনেশন পেয়ে তাদেরকে সেবা করতে পারি। যদি আমরা জানতে চাই যে কুষ্টিয়ার বেশ কিছু সমস্যা আছে, বিশেষ করে সন্ত্রাসী চাঁদাবাজের বিষয়গুলো উঠে এসেছে, এখানকার জনগণও সে কথা বলেছে। আপনি যদি এবার সংসদ সদস্য নির্বাচিত হন, আপনি কেমন ব্যবস্থা নেবেন? এটা আজকের সমস্যা না। আমরা বিএনপিতে ক্ষমতা আসার পরে গ্রামগঞ্জে কোনো রাস্তাঘাট ছিল না, নারীরা ঘুমাতে পারতো না, টেন্ডার করতে দিতে পারতো না। আমি জনাব তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনার সঙ্গে আলাপ করে বিভিন্ন ইউনিয়নে পুলিশে ক্যাম্প করি এবং রাস্তা পাকা করে দিই। তাতে সন্ত্রাস অনেক দমন হয়েছিল, কিন্তু পরবর্তী সময় সন্ত্রাস আবার জেগে উঠেছে। আমি মনে করি আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, এই জাতি বিশেষ করে কুষ্টিয়ার ছেলেমেয়েরা যাতে নির্বিঘ্নে চলতে পারে, নিরাপত্তা পায়, তার জন্য আমি অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। এবার তরুণ নেতৃত্বের কথা উঠে আসছে বারবার। সেক্ষেত্রে যদি আপনাকে তরুণ নেতৃত্ব কাউকে দেয়, আপনি দলের জন্য কাজ করবেন আসলে কতটা? এবং এই আসনে জামাতও অনেকটা সক্রিয়, আপনারা তখন কিভাবে দলকে এগিয়ে নিয়ে যাবেন এবং এই আসনে জয়ী হওয়ার বিষয়ে আপনারা একসাথে কাজ করতে পারবেন কিনা? আমাকে যদি দেয় এবং নির্বাচিত হই, আমরা আশা করি যে অন্যান্য যে দলগুলো আছে, আমি 2001-এ আমার ভোটের ব্যবধান ছিল আওয়ামী লীগের 56,000। আমি বিশ্বাস করি এবং তার সাথে বেশি ভোটের করব এবং মানুষের শান্তির জন্য যেটা করার দরকার সেটা অবশ্যই করব। আর পার্টির কথা আমি সবসময় মেনে চলেছি 111 থেকে আরম্ভ করে। আমি আশা করি তিনি আমাদের দিকে, জনগণের দিকে তাকাবেন। তারপরেও যদি দল কোনো সিদ্ধান্ত নেয়, অবশ্যই দলের সঙ্গে আমি একমত পোষণ করব। সংস্কৃতির রাজধানী বলা হয় কুষ্টিয়াকে, আমরা জানি। আপনি যদি ক্ষমতায় আসেন এবং আপনি জানি আপনি ফুটবলও খেলেন এখনও, ও সংস্কৃতির বিষয়ে আপনি কতটা এগিয়ে নিতে চাবেন? খেলাধুলার সংস্কৃতির একটা অংশ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নিয়মিত খেলোয়াড় ছিলাম। আমি ঢাকা মহারানী ক্লাবে খেলেছি। যদি আমি নির্বাচিত হই, কারণ ছেলেদের খেলাধুলা না করলে তারা মাদক দিয়ে আসক্ত হয়ে পড়ে, তাই খেলার যাতে উন্নয়ন হয় তার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। আর সাংস্কৃতিক রাজধানী হিসাবে আমাদের কুষ্টিয়াতে রয়েছে লালন, বাউল সম্রাট, তারপরে কুড়িবাড়ি, আমাদের এখানে কাঙ্গাল হরিনাথ। আমরা চাবো তাদেরকে ওই প্রতিষ্ঠানগুলো যাতে আরও উন্নত হয়, তার জন্য ব্যবস্থা এবং সাধারণ মানুষ যাতে এখানে আরও পার্টিসিপেট করতে পারে, তার দিকে আমি লক্ষ্য করব। সর্বশেষ যদি একটু জানতে চাই, নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং তাদের বিষয়ে আপনার কি পরিকল্পনা রয়েছে? আপনাদের দেখেন, এখানে আমার একটা বই যাদের দেশপ্রেমের অন্তরালে, বইটা ব্যান করে দিয়েছিল। আমি গড়াই মহিলা কলেজ করেছিলাম এবং প্রিন্সিপাল ছিলাম। মেয়েরা যাতে নির্বিঘ্নে চলতে পারে এবং পড়াশোনা করতে পারে, তার জন্য পরিবেশ তৈরি করার যা যা লাগবে অবশ্যই করব। সেই সাথে আমি চাইবো যে কুষ্টিয়া সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়ার রেডিও স্টেশন হোক, আর একটা কৃষি কলেজ বা বিশ্ববিদ্যালয় আমাদের দেওয়া উচিত, যাতে এই অঞ্চলে কৃষিভিত্তিক অঞ্চল। তার জন্য আমি যদি ক্ষমতায় যাই, আমরা
তখন আমি আমার একটা জিনিস করবো যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ফারাক্কার হাত থেকে রক্ষার জন্য কুষ্টিয়া ভাড়ামারি ওখানে গঙ্গা ব্যারেজ তৈরি করতে চেয়েছেন, তার কারণে তাকে বলে হত্যা করা হয়েছে অনেক বলে। আমরা আশা করি আমরা ক্ষমতায় গেলে সেটা বাস্তবায়নের চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আজ আমরা ছিলাম কুষ্টিয়া 3 আসনে, আমরা বিকেল 5টায় কুষ্টিয়া 4 আসনে থাকবো এবং সেখানে আমাদের পরবর্তী যারা মনোনয়ন প্রত্যাশী রয়েছে তাদের সঙ্গে কথা বলবো। মালয়েশিয়া শুরু হয়েছে 3 দিনের 47তম আসিয়ান সম্মেলন। যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যস্থতায় শান্তি চুক্তিতে সই করেছে থাইল্যান্ড, কম্বোডিয়া। বাণিজ্য যুদ্ধ, সীমান্ত সংঘাত সহ নানা বিষয়ে আলোচনা হবে এবারের সম্মেলনে। থাকছে চীন যুক্তরাষ্ট্রের সাইডলাইন বৈঠকও। শীর্ষ সম্মেলনে কম্বোডিয়া থাইল্যান্ড সীমান্তে সংঘাত বন্ধ নিয়ে চুক্তি সই হয়েছে, আর এতে মধ্যস্থতা করেন ডোনাল্ড ট্রাম্প। শুল্ক হ্রাস, আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা জোরদার, যুদ্ধ নিয়ে বৈশ্বিক মানবিক সংকট, মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে সৃষ্ট প্রভাবও গুরুত্ব পাচ্ছে এ সম্মেলনে। নিউ ইয়র্ক সিটিতে চলছে মেয়র নির্বাচনের আগাম ভোট গ্রহণ। স্থানীয় সময় শনিবার সকালে ভোট কেন্দ্রগুলোতে দেখা গেছে দীর্ঘ লাইন। প্রতিদ্বন্দ্বিতায় আছেন 3 জন প্রার্থী, ডেমোক্রেট জোহরান মামদানি, রিপাবলিকান কার্টিস লিওয়া এবং স্বতন্ত্র প্রার্থী ও সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো। নিউ ইয়র্ক সিটি ইলেকশন বোর্ডের প্রাথমিক হিসেব মতে 9 দিনের এই আগাম ভোটের প্রথম দিনেই 5টি কাউন্টিতে প্রায় 80,000 ভোটার ভোট দিয়েছেন। নির্বাচনী জরিপে এগিয়ে আছেন ডেমোক্রেট প্রার্থী মামদানি। নিউ ইয়র্কের পাশাপাশি পার্শ্ববর্তী নিউ জার্সিতেও চলছে গভর্নর নির্বাচন। বাফুফেতে অনুষ্ঠিত হচ্ছে কার্যনির্বাহী কমিটির 5ম সভা। গঠনতন্ত্র সংশোধন সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে চলছে আলোচনা। সেখানে আছেন সহকর্মী ফারদিন সাজু। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সাজু, গভর্নর সংশোধনের পাশাপাশি সভায় আর কি কি বিষয় আলোচনা হতে পারে? কোচের ব্যাপারে কি কোনো সিদ্ধান্ত আসতে পারে? জানাবেন আমাদের। বাফুফের নির্বাচিত কমিটির 1 বছর পূর্তি আজ। এই উপলক্ষে বাফুফের ভবনে কার্যনির্বাহী সভা ডেকেছেন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল। তিনি বেশ কিছু এজেন্ডা নিয়ে আজ সদস্যদের সাথে আলোচনা করছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে বাফুফের যে গঠনতন্ত্র সংশোধন, সেই গঠনতন্ত্র সংশোধন নিয়ে আলোচনা হবে। গত যে কার্যনির্বাহী সভা ছিল সেখানে কিন্তু গঠনতন্ত্র সংশোধন নিয়ে আলোচনা হয়েছে। তার জন্য 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। সেই 3 সদস্যের কমিটি কিন্তু খসড়া পত্র কিন্তু ইতিমধ্যে বাফুফের কাছে জমা দিয়েছে। তারা কিন্তু আজকে ইতিমধ্যে এটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিবে এই কার্যনির্বাহী সভা থেকে। এছাড়া অনূর্ধ্ব 15 যে চ্যাম্পিয়নশিপ ফুটবল রয়েছে সেটি নিয়েও আলোচনা হবে। এছাড়া ফুটবলটাকে কিভাবে বিকেন্দ্রীকরণ করা যায় সেটি নিয়েও কার্যনির্বাহী সভায় আলোচনা করা হবে। এছাড়া ঘরের মাঠে যে 2টি ম্যাচ হয়েছে, সিঙ্গাপুর এবং হংকং চায়নার বিপক্ষে যে 2টি ম্যাচ, সেই ম্যাচের আয় ব্যয়ের ব্যয়ের হিসাব উপস্থাপন করা হবে এই সাজু, আপনাকে ধন্যবাদ। হতাশা কাটেনি একীভূত হতে যাওয়া 5 ব্যাংকের ক্ষুদ্র বিনিয়োগকারীদের। ব্যাংকগুলোর সব শেয়ার বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে। তবে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি চিঠির পর সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা ভাবছে কেন্দ্রীয় ব্যাংক। সাধারণ বিনিয়োগকারীর দাবি, সাথে একমত অর্থনৈতিক বিশ্লেষকরাও। একীভূত নতুন ব্যাংকে অল্প হলেও শেয়ার বিতরণের পক্ষে মত সংশ্লিষ্টদের। শিগগিরই একীভূত হচ্ছে শরিয়াহ ভিত্তিক 5টি দুর্বল ব্যাংক। বাজেয়াপ্ত হবে এসব ব্যাংকের মালিকদের সব শেয়ার। আমানতকারীদের স্বার্থ রক্ষায় গঠিত নতুন ব্যাংকে মূলধন যোগান দেবে সরকার। ব্যাংকগুলোতে সীমাহীন লুটপাট চালানো, পরিচালকদের শেয়ার বাজেয়াপ্ত করার উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হচ্ছে। তবে এসব ব্যাংকে পুঁজিবাজারের মাধ্যমে ক্ষুদ্র বিনিয়োগকারীদের শেয়ার জব্দ না করার জোর দাবি সংশ্লিষ্টদের। স্পন্সর ডাইরেক্টরদের সীমাহীন দুর্নীতি আর অর্থকে বিদেশে পাচার করা, এভাবে করে একটা ব্যাংকের যখন দেউলিয়া করে ফেলেন, সেটার দায়ভার আমি শেয়ার মার্কেটের বিনিয়োগকারী হিসেবে আমাকে নিতে হবে। আমি ওটা কিছুই পাবো না। এটা তো এক ধরনের অবশ্যই দ্বিচারিতা। কারণ আপনারা যখন মার্জার করছেন, মার্জারের জন্য তো অনেকগুলো আইন আপনাকে এখানে নতুন করে ইমপ্লিমেন্টেশন করতে হচ্ছে। তাহলে শেয়ার মার্কেটে যারা বিনিয়োগ করেছেন এই 5টা ব্যাংকে, তারা কেন তাদের এই আপনার এই পুঁজির নিরাপত্তা তারা পাবে না? অর্থনীতি বিশ্লেষকরাও বলছেন, সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার বাজেয়াপ্ত করার সিদ্ধান্তে দেখা দিতে পারে অস্থিরতা। যার হয়তো 100টা শেয়ার ছিল সে হয়তো এখন
একটা শেয়ারে পরিণত হবে, কিন্তু এই প্রক্রিয়াটা আমি মনে করি যে তাও এটাকে ধরে রাখা উচিত। কেউ যেন আইনানুগভাবে ক্ষতিগ্রস্ত না হন, হ্যাঁ, অধিগ্রহণ করে কারো সম্পত্তি নিয়ে যায় না। বড় ধরনের কোনো ক্ষতিপূরণ দেওয়ার আসলে সুযোগ বা সামর্থ্য সরকারের নাই। ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি পাঠিয়েছে বিএসইসি। এমন প্রেক্ষাপটে সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা ভাবছে বাংলাদেশ ব্যাংক। সব রেগুলেটররাই সরকার বা রাষ্ট্রের অবিচ্ছেদ্য অঙ্গ, অতএব একটি অঙ্গের কোনো সিদ্ধান্তের কারণে অন্য প্রতিষ্ঠান বা রেগুলেটর যাতে বিব্রতকর অবস্থায় না পড়ে বাংলাদেশ ব্যাংক অবশ্যই বিষয়টা দেখবে। এরকম একটা চিঠি এসেছে, মানে সুচিন্তিত সিদ্ধান্তই দেওয়া হবে যাতে শেয়ার মার্কেটেও খুব বেশি নেতিবাচক প্রভাব না পড়ে। ব্যাংক একীভূত প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্ব পাচ্ছেন আমানতকারীরা। তাদের জমানো অর্থ ফেরত দিতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্টরা। রিদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নবম যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে সোমবার। ২০ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী এক সভা। বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডিতে। এতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, আর পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মল্লিক। ধারণা করা হচ্ছে রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই দেশের মধ্যে দ্বিপাক্ষীয় বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো এই বৈঠকের মূল লক্ষ্য। কোরিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে বকেয়া ৪৫ কোটি টাকা না পাওয়ায় চট্টগ্রাম ওয়াসার পাইপলাইন স্থাপনের কাজ বন্ধ করে দিয়েছে ৭টি উপ ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে সময়সীমা বৃদ্ধির পরও প্রকল্পের কাজ শেষ হওয়া নিয়ে নতুন করে দেখা দিয়েছে শঙ্কা। মূল ঠিকাদার তাইওয়াং ইঞ্জিনিয়ারিং নিজ দেশে ব্যাংক দেউলিয়া হওয়ায় অর্থ দেয়া নিয়ে গড়িমসি করছে বলে অভিযোগ উপ ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর। নগরবাসীকে দূষণমুক্ত রাখতে ২০১৮ সালে চট্টগ্রাম মহানগরীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা স্থাপন প্রকল্প হাতে নেয় ওয়াসা। তবে ৩ দফা মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি কাজ। নতুন সময় দেয়া হয়েছে আগামী বছরের জুন পর্যন্ত। এতে প্রায় ১,৪০০ কোটি টাকা বেড়ে প্রকল্পের ব্যয় দাঁড়িয়েছে ৫,২০৪ কোটি টাকা। দক্ষিণ কোরিয়ার তাইওয়াং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন প্রকল্পের মূল ঠিকাদার। তবে প্রতিষ্ঠানটি পাইপলাইন স্থাপন, শোধনাগার, ভবন ও অন্যান্য স্থাপনা নির্মাণ করাচ্ছে স্থানীয় উপঠিকাদারদের মাধ্যমে। এর মধ্যে হালিশহর এলাকায় পাইপ স্থাপনের কাজ করছে ৭টি প্রতিষ্ঠান। তবে ৯ মাসের পাওনা পরিশোধ না করায় ১৬ অক্টোবর থেকে পাইপ বসানোর কাজ বন্ধ করে দেয় প্রতিষ্ঠানগুলো। দীর্ঘ ৯ মাস যাবত আমরা কোনো প্রকার পেমেন্ট পাচ্ছি না তাদের কাছে। এক্ষেত্রে আমরা তাদেরকে বারবার বলা সত্ত্বেও কিন্তু তারা কোনো প্রকার কর্ণপাত করছেন না। ওয়াসা কর্তৃপক্ষ বলতেছে না, আমরা তো জুলাই পর্যন্ত আপ টু জুলাই পর্যন্ত পেমেন্ট দিয়ে দিছি। হিউজ পরিমাণ টাকা আমাদের দেনা হয়ে গেছে, যা আমাদের সাইট চালানো সম্ভব হচ্ছে না। কোরিয়ার মূল ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো বিল বকেয়া নেই জানান সংশ্লিষ্টরা, আর উপঠিকাদারদের অর্থ দেওয়ার দায়িত্ব মূল ঠিকাদারের। তাইওয়াং ইঞ্জিনিয়ারিংকে দ্রুত বকেয়া পরিশোধ করতে বলা হয়েছে জানান ওয়াসার কর্মকর্তারা। কাজ আসলে বন্ধ আছে সেটা না, সারা শহরেই কাজ চলতেছে। আমরা মূল কন্ট্রাক্টর থেকে কাজগুলো বুঝে নিচ্ছি। আশা করি এই ঠিকাদারের অ্যাকাউন্টে যখন মূল বিলটা ঢুকবে তখন সে এগুলাকে মানে ওই সাব কন্ট্রাক্টর যাদেরকে বলতেছে তাদেরকে আপনার ডিস্ট্রিবিউট করে দিবে। নগরীর বিভিন্ন এলাকায় খোঁড়াখুড়ি করার পর কাজ থেমে থাকায় সড়কে যানজট সহ বাড়ছে ভোগান্তি। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। দেশের মুদ্রা বাজারে খুব একটা হেরফের নেই আজ। দেশের ব্যাংকগুলোতে মার্কিন মুদ্রা ডলার বিক্রি হচ্ছে ১২৩ টাকা দরে, আর ব্যাংক গ্রাহকের কাছ থেকে প্রতি ডলার কিনছে ১২২ টাকায়। এদিন ব্রিটিশ পাউন্ডের দর ১ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৬৬ টাকা, আর ব্যাংক কিনছে ১৫৯ টাকা দরে। ইউরো গ্রাহকের কাছে ব্যাংক বিক্রি করছে ১৪৩ টাকা আর কিনে নিচ্ছে ১৩৮ টাকায়। এছাড়াও দেশের ব্যাংকগুলোতে সৌদি রিয়াল বিক্রি হচ্ছে ৩৩ টাকা ২০ পয়সা, আর ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে সৌদি রিয়াল কিনছে ৩২ টাকা দরে। দেখতে পাচ্ছি আজকে সপ্তাহের প্রথম কার্যদিবস এবং পুঁজিবাজারের অবস্থা কিন্তু একেবারেই ভালো দেখতে পাচ্ছি না। সবগুলো সূচকই নিম্নগামী রয়েছে। সবগুলো সূচকের মধ্যে আমরা নিম্নগামী দেখতে পেয়েছি এবং লেনদেনের পরিমাণ আমরা দেখতে পেয়েছি ৪৬১
কোটি টাকার লেনদেন হয়েছে এবং লেনদেনে অংশগ্রহণকারী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে কিন্তু বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে এমনটি আমরা দেখতে পেয়েছি এবং একই সাথে কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে এবং যে সমস্ত প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করেছে সেগুলোর মধ্যে একেবারে দাম অপরিবর্তিত রয়েছে, খুব বেশি নয়, খুব কম কয়েকটি প্রতিষ্ঠানে কিন্তু দাম অপরিবর্তিত রয়েছে এমন আমরা দেখতে পেয়েছি। এবং সিএসসির ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রধান যে সূচক সেটি কিছুটা ঊর্ধ্বগামী থাকলেও লেনদেন পরিস্থিতি খুব একটা বেশি যে ভালো রয়েছে সেই জিনিসটিও কিন্তু আজকে আমরা দেখতে পারি না। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অবস্থাও কিন্তু আজকে খুব যে একটা ভালো অবস্থায় আছে তা কিন্তু নয়। দর্শক, এই কিন্তু ছিল পূর্ব ঘোষণা ছাড়াই বৃহস্পতিবার থেকে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে সন্ধ্যা ৬টার পর সব ধরনের আমদানি রফতানি কার্যক্রম বন্ধ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। কাগজপত্রবিহীন এবং চোরাই পণ্য প্রবেশ ঠেকাতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। এমন সিদ্ধান্তে দেশের সর্ববৃহৎ স্থলবন্দরে অচল অবস্থা তৈরি হয়েছে। দুই দেশের সীমান্ত জুড়ে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ জট সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ী, আমদানিকারক এবং রফতানিকারকরা। কাস্টমস কর্তৃপক্ষ বলছে C&F এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতাদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপরদিকে C&F এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতারা বলছেন এ ব্যাপারে আলোচনা হয়েছে, তবে কোনো সিদ্ধান্ত হয়নি। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে নদী এবং সাগরে ইলিশ ধরা শুরু করেছে জেলেরা। এদিকে জমজমাট হয়ে উঠতে শুরু করেছে মাছ ঘাটগুলো। উৎসাহ নিয়ে বরিশাল বিভাগের নদ নদীতে জাল ফেলছেন জেলেরা। এছাড়া বিভাগের বিভিন্ন জেলে পল্লী থেকে সাগরে মাছ ধরতে গেছেন জেলেরা। এছাড়া সকাল থেকে জমে উঠেছে মাছ বাজারগুলো, তবে সরবরাহ তুলনামূলক কম থাকায় চড়া মাছের দাম। এদিকে ভোলা জেলেরা উৎসবমুখর পরিবেশে নদীতে নেমেছেন। শতাধিক মাছ ঘাটে শুরু হয়েছে মাছ বেচা কেনার ধুম। জেলেরা বলছেন তাদের জালে আশানুরূপ মাছ ধরা পড়ছে না। নোয়াখালীর হাতিয়ার নলচিরা লঞ্চ ঘাটে ক্ষতিগ্রস্ত পলচুনের কারণে প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছে লাখো মানুষ। পণ্য যাত্রী ওঠানামা করছে নদীর তীর রক্ষা বাঁধের জিও ব্যাগের ওপর দিয়ে। এতে ঝুঁকিতে পড়েছেন কোটি টাকার সরকারি প্রকল্প। স্থানীয়রা বলছেন বৈরী আবহাওয়া এবং নদীর তীব্র স্রোতে গেল বর্ষায় ভেঙে যায় ঘাটের পলচুন। ফলে বাধ্য হয়ে জিও ব্যাগের ওপরই নোঙর করেছে যাত্রী এবং পণ্যবাহী নৌযান। জিও ব্যাগ নষ্ট হলে শুধু প্রকল্প নয়, ঝুঁকিতে পড়বে সাধারণ মানুষের জীবন এবং জীবিকা। ভুক্তভোগীদের দাবি, ঘাটে পলচুন না থাকায় জোয়ারের সময় কোমর পানি পেরিয়ে উঠানামা করতে হয় যাত্রীদের। রোগী, নারী এবং শিশুদের নিয়ে পড়েন ভোগান্তিতে। তাই দ্রুত পলটনটি সংস্কারের দাবি স্থানীয়দের। মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুরু হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার 11টি দেশের আঞ্চলিক জোট আসিয়ানের 47তম সম্মেলন। সদস্য দেশ না হয়েও আসিয়ান পার্টনার দেশ বা ডায়ালগ পার্টনার হিসেবে সম্মেলনে অংশ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প চলতি বছরের এপ্রিলে লিবারেশন ডে ট্যারিফস নামে নতুন শুল্ক নীতি চালু করেন, যার ফলে আসিয়ানভুক্ত দেশগুলোর ওপর 10 থেকে 40% পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে। ধারণা করা হচ্ছে আসিয়ানের দেশগুলো ট্রাম্পের সঙ্গে শুল্ক ইস্যুতে আলোচনার টেবিলে বসতে পারে। ধারণা করা হচ্ছে সম্মেলনে আলোচনা হতে পারে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক নীতি, চীনের বিরল খনিজ রপ্তানি সীমিতকরণ, মিয়ানমারের গৃহযুদ্ধ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দ্রুত বেড়ে চলা সাইবার প্রতারণা নিয়ে। এই বৈঠকগুলো থেকে ভবিষ্যৎ আঞ্চলিক বাণিজ্য, নিরাপত্তা এবং কূটনৈতিক সম্পর্কের দিক নির্দেশনা নির্ধারিত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড রেগানকে ঘিরে কানাডার ভুয়া বিজ্ঞাপন প্রচারে ক্ষুব্ধ কানাডার ওপর অতিরিক্ত 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রাম্প ট্রুথে এক পোস্টে ঘোষণা দেন। ট্রাম্প বলেন, কানাডা রোনাল্ড রেগানের বক্তব্য বিকৃত করে জনগণকে বিভ্রান্ত করেছে। এই প্রতারণার জবাব হিসেবে কানাডার ওপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করা হলো। সম্প্রতি কানাডার অন্টারিও প্রদেশে একটি বিজ্ঞাপনে রোনাল্ড রেগানের পুরনো ভাষণ প্রচার করা হয়। এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গেই থাকুন।